স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপন করল শ্রীভূমি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খুশি স্মৃতি সংস্থা। এদিন স্বামীজির প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে ও প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানিয়ে শুভ সূচনা করেন শিক্ষাবিদ সুব্রত চৌধুরী। পাশাপাশি এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দুজনকে সম্মান জানানো হয়। রাজ্য ভিত্তিক যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করায় খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে শ্রীভূমি শহরের সাংবাদিক সৌরভ চক্রবর্তী ও সিবিএসই পরীক্ষা মাধ্যমিক ভালো ফলাফলের জন্য দেবার্জুন পালকে সংবর্ধনা জানানো হয়। তাদেরকে উত্তরীয় পরিয়ে বরণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ সুব্রত চৌধুরী ও দুলাল দেব। তাদের হাতে স্বামী বিবেকানন্দের ছবি, কলম ও উপহার তুলে দেন মৌসুমী দেশমুখ, অরূপ রায় সহ অন্যান্যরা। সবাই হয়তো জানেন, কিন্তু আমি যে খুব সংক্ষিপ্তভাবে আমি অন্য একটা কথা বলি। আজকে আমরা বাঙালি হিসাবে, যদিও স্বামীজি কোনো জাতপাতের ঊর্ধ্বে ছিলেন, কিন্তু আমরা বাঙালিরা বাঙালি বলে তাকে টানতে চাই। কিন্তু এক সময় স্বামীজি যখন শিকাগোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, বাঙালিরাই সবচেয়ে বেশি তার বিরুদ্ধে সমালোচনা করেছিল। তিনি যখন সন্ন্যাসী হন, তখন পশ্চিমবঙ্গের বাঙালিরা এবং সাধু সন্ন্যাসীরা তাকে বলতো, কাস্টের ছেলে কি করে সন্ন্যাসী হয়। এবং তখনকার দিনে কালাপানি বলতো, অর্থাৎ বিদেশে যাওয়াটা হিন্দু ধর্মের জন্য একটা অপমানজনক বলে মনে করা হতো, জাতগুলো এভাবে ধরা হতো। কিন্তু বিবেকানন্দ, আশ্চর্যের বিষয় মনে হয় যেটা শুরুতে বলেছিলাম, বিবেকানন্দ যখন মাদ্রাজ যান, তখন একজন সামান্য স্কুল শিক্ষক, তার নাম আলসিঙ্গা, তিনি সনাতন হিন্দু ধর্মের প্রচার করতেন, কিন্তু তাকে কেউ সাহায্য করতেন না। তো বিবেকানন্দ যখন সেখানে যান, তখন আলসিঙ্গার সাথে তার সাক্ষাৎ হয় এবং আলসিঙ্গা যেন তাকে গুরুরূপে পান। এই সবগুলি যেন কোইন্সিডেন্সের মধ্যে হয়। বিবেকানন্দ যেভাবে রামকৃষ্ণকে পেয়েছিলেন, বিবেকানন্দও যেমন সেই আলসিঙ্গাকে পেয়েছিলেন। তারপর সেই আলসিঙ্গা, সেই মাদ্রাজের মানুষটা বিবেকানন্দকে শিকাগোতে যাওয়ার ব্যবস্থা করে দেন। তিনি টাকা তুলে দেন। প্রথমবার হয়নি, দ্বিতীয়বারের চেষ্টায় তাও তিনি তার মার কাছে, অর্থাৎ সারদা দেবীর কাছে চিঠি লিখেছিলেন, মা আমি যাব কি না। তখন সারদা দেবী অন্য তার আরেকজন শিষ্যের মাধ্যমে বলেছিলেন যে ঠিক আছে, ঠাকুরের আদেশ হয়েছে, তুমি যেতে পারো। তো বিবেকানন্দ অনেক কষ্ট করে, একটা টাকাও ছিল না তার, একটা টাকাও পকেটে ছিল না, ওই আলসিঙ্গা কিছু টাকা জোগাড় করে বিবেকানন্দকে পাঠালেন শিকাগোতে। কিন্তু সেখানে যাওয়ার পরে যে দুর্ঘটনাটা ঘটলো, এখানে হিন্দু ধর্মসভায় যেতে হলে প্রথমে ডাকেনি, হিন্দু ধর্মের কোনো প্রতিনিধিকে শিকাগো সভায় ডাকেনি। তারপরে বিবেকানন্দকে যখন আলসিঙ্গা সব কিছু ঠিকঠাক করে দিলেন, তিনি সেখানে গেলেন, কিন্তু তার কাছে যে ডকুমেন্টসগুলি ছিল, টাকাগুলি ছিল, সেগুলি হারিয়ে যায়। এবার তার থাকার জায়গা নেই, একটা অন্য জায়গায়, কোথাও কিছু নেই। তিনি একটা প্ল্যাটফর্মের মধ্যে, প্রচণ্ড ঠান্ডা, তার গায়ের কোনো কাপড় নেই, একটা মাত্র শুধু গেরুয়া বসন ছিল। তো এটা কোনো রকম গায়ে দিয়ে একটা বাক্সের ভিতরে তিনি ঢুকে রাত্রে কাটান। তো পরদিন তার কাছে তো টাকা পয়সা নেই, কিছু নেই। তখন হার্ভার্ড ইউনিভার্সিটি, পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি, রবার্ট রাইট বলে একজন বিখ্যাত, সেই দেশের বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, তো তার কাছে দেখা করেন এবং তাকে বলেন, ঠিক আছে আমি আপনাকে লিখে দিচ্ছি যে আপনি একজন হিন্দু ধর্মের প্রতিনিধি। তো তিনি যে কথাটা লিখেছিলেন, এখনো বলতে আমার গাছ ঘুম খারাপ হয়ে ওঠে। তিনি বলেছিলেন যে আপনার পরিচয় দেওয়া আর সূর্যকে তার তাপ বিকিরণ করার অধিকার আছে কিনা জিজ্ঞেস করা একই ব্যাপার। এবং বিশ্ব ধর্মের সম্মেলনের যিনি সভাপতি ছিলেন, তাকে তিনি বলেছিলেন, সেই বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, যে আপনারা ধর্মের সম্মেলনে যত ধর্মের যতজন পণ্ডিত এখানে আছেন, সবার পাণ্ডিত্য যদি একসাথে করা যায়, তাও বিবেকানন্দের সমান হবে না। এরকম একজন ব্যক্তিকে আপনারা সময় দেবেন। তো বিবেকানন্দকে হিন্দু ধর্মের জন্য বলার জন্য সব শেষের সময় দেওয়া হয় মাত্র 3 মিনিট। কিন্তু 3 মিনিট সময়ে যখন তাকে ডাকা হলো, তিনি শুরু করলেন, মাই ডিয়ার ব্রাদার্স অফ অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। তখন যে লোকগুলি প্রথমে তাকে ডাকেনি, উঠে দাঁড়িয়ে 3 মিনিট পুরা করতালি দিয়েছিল। তারপরে সেই বক্তৃতা ঘণ্টাখানেক চলেছিল এবং 3 মিনিটের জন্য যাকে দেওয়া হয়েছিল, তিনি 3 মাস অনবরত আমেরিকার বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন এবং পরে তো ইতিহাস বিখ্যাত, পৃথিবী বিখ্যাত হয়ে গেল।